সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ব্যবসায় পরিসংখ্যান অনলাইন ক্লাসে আপনাদের অত্যন্ত গোলাপের শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানাচ্ছি। আমার পরিচিতি আপনারা সকলেই জানেন, তারপরেও স্লাইডের অংশ হিসেবে, ক্লাসের অংশ হিসেবে এটা দিতে হয়। পাঠ পরিচিতি। আজকে আমরা পড়ছিলাম ব্যবসায় পরিসংখ্যান। আজকে আমরা পড়ব অধ্যায় 7, অপরামাত্রিক পরীক্ষা। অধ্যায় 7-এ 5টা অংশ আছে। 7.1-এ অপরামাত্রিক পরীক্ষা, 7.2 আছে চিহ্ন ঘটিত পরীক্ষা, 7.3-এ ম্যান হুইটনি পরীক্ষা, 7.4 হলো ক্রুস্কাল ওয়ালিস এইচ পরীক্ষা বা এবং অনুক্রমিক গঠন পরীক্ষা। ওয়ালাইকুম আসসালাম। 7.5-এ আছে, ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। 7.5-এ আছে স্পিয়ারম্যানের গুণাক্রমিক সংস্রব পরীক্ষা। এই অধ্যায়টা আসলে অনেক বড়, এই কারণে এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা আজকে পড়বো 7.1, 7.2 এবং 7.3। পরের ক্লাসে 7.4 আর 5 পড়বো। হ্যাঁ, তাহলে শুরু করি। 7.1 অপরামাত্রিক পরীক্ষা। এই অধ্যায়টা পাঠ করলে অপরামাত্রিক পরীক্ষার সংজ্ঞা বলতে পারবেন, অপরামাত্রিক পরীক্ষার সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা করতে পারবেন, অপরামাত্রিক পরীক্ষার ব্যবহার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন। এখন আসলে অপরামাত্রিক পরীক্ষাটা আসলে কি জিনিস, এটা নিয়ে একটু আলোচনা করি। পরিসংখ্যান কল্পনা বা যাচাইয়ের ক্ষেত্রে সাধারণত 2টি পদ্ধতি অনুসরণ করা হয়। এদের একটি হলো অপরামাত্রিক যাচাই পদ্ধতি। যখন সমগ্রকের বিন্যাস গঠন অজানা থাকে এবং পরামিতি নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট থাকে, তখন বিন্যাসের গঠন সম্পর্কে একটি কল্পনা করে তা যাচাই করা হয়। কল্পনা যাচাইয়ের এই পদ্ধতিকে বলা হয় অপরামাত্রিক যাচাই পদ্ধতি। তাহলে কি পরিসংখ্যান, আমরা পরিসংখ্যান আসলে মূলত কল্পনা করে তৈরি করা হয় যে আগামী বছর কি হতে পারে, এটা একটা পরিসংখ্যান বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কল্পনা করেই তৈরি করা হয় বিভিন্ন পরবর্তী ধাপগুলো। এক্ষেত্রে যাচাইয়ের 2টা পদ্ধতি আছে, তার মধ্যে একটা হলো অপরামাত্রিক যাচাই পদ্ধতি। কখন অপরামাত্রিক যাচাই পদ্ধতি ব্যবহার করা হয়, বলছে যে যখন সমগ্রকের বিন্যাস গঠন অজানা থাকে এবং পরামিতি নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট থাকে, তখন বিন্যাসের গঠন সম্পর্কে একটি কল্পনা করে তা যাচাই করা হয়। কল্পনা যাচাইয়ের এই পদ্ধতিকেই বলা হচ্ছে অপরামাত্রিক যাচাই পদ্ধতি। এই অপরামাত্রিক যাচাই পদ্ধতির মধ্যে কাই বর্গ যাচাই এবং টি ম্যান হুইটনি যাচাই অন্যতম। আসি অপরামাত্রিক যাচাই পদ্ধতির একজনকে অ্যাডমিট করে নেই। পরামাত্রিক পরীক্ষায় কোনো নমুনা যে সমগ্র ক্ষতি নির্বাচন করা হয়, তার কোনো বৈশিষ্ট্য বা পরামিতি সম্পর্কে অনুমান করা হয়। এক্ষেত্রে সমগ্র কতগুলো বৈশিষ্ট্য মেনে চলে, সেগুলো হলো: 1 নাম্বার বন্টনের স্বাভাবিকতা, নরমালিটি অফ দ্য ডিস্ট্রিবিউশন। যে সমগ্র পথে নমুনা নির্বাচন করা হয় সে সমগ্রকের নিবেশন পরিমিত হতে হবে। তাহলে নিবেশনটা পরিমিত, একটা লিমিটের মধ্যে থাকতে হবে। সেটাই হলো বন্টনের স্বাভাবিকতা। ভেদাঙ্কের সমরূপতা বা হোমোজেনিটি অফ ভেরিয়েন্সেস। যে সকল নমুনার উপর পর্যবেক্ষণ করা হয়েছে সেগুলোর ভেদাঙ্ক একই রকম হতে হবে। আলাদা বা ভিন্ন প্রকৃতির ভেদাঙ্ক দিয়ে এটা যাচাই করা যাবে না। গ বলছে অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা, কন্টিনিউইটি। এক্ষেত্রে যে চলকটি পরিমাপ করা হয় ওটি অবিচ্ছিন্ন প্রকৃতির হতে হবে। অর্থাৎ কন্টিনিউয়েশন যদি না থাকে তাহলে অপরামিতি পরীক্ষা সম্ভব হবে না। উপরের শর্ত বা বৈশিষ্ট্য বিদ্যমান ধরে সমগ্রকের পরিমিতির অনুমান যাচাই করাকে বলা হচ্ছে পরামাত্রিক পরীক্ষা। যেমন জেড পরীক্ষা, টি পরীক্ষা এবং এফ পরীক্ষা। তাহলে পরামাত্রিক অপরামাত্রিক
পরীক্ষার সংজ্ঞা আসলে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা আ দেয়নি। যে ক্ষেত্রে যে ক্ষেত্রে এই ৩ টা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে পরামিতিক অনুমান যাচাই পরীক্ষা। তাহলে কি? ৩ টা অনুমান বৈশিষ্ট্য ৩ টা থাকতে হবে। বন্টনের স্বাভাবিকতা থাকতে হবে, ভেদাঙ্কের সমরূপতা থাকতে হবে, অবিচ্ছিন্নতা থাকতে হবে। অর্থাৎ বন্টনের স্বাভাবিকতা বলতে আমরা বুঝাই বন্টনটা যেন একদম স্বাভাবিক পরিমিত থাকে। বন্টন অপরিমিত হলে হবে না। ভেদাঙ্কগুলো যেন অবশ্যই ভেরিয়েন্সেস গুলো অবশ্যই সমরূপ একই রকম হতে হবে। অবিচ্ছিন্নতা চলকের চলকটা হবে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রকৃতির চলক হলে এই শর্ত পূরণ করবে না। তাহলে অপরিমিতিক পরীক্ষার সংজ্ঞা এই ৩ টা জিনিস যদি যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তাকে অপরিমিতিক পরীক্ষা বলা হয়ে থাকে। অপরিমিতিক পরীক্ষার সুবিধাসমূহ। যদি নমুনার আকার খুব ছোট, সাধারণত n > 6 হয় এবং নিবেশন সম্পর্কে সঠিক ধারণা না থাকে, সেক্ষেত্রে অনুমান যাচাইয়ের একমাত্র উপায় হলো অপরিমিতিক পরীক্ষা। বলছে যে নিবেশন হতে নমুনা সংগ্রহ করা হয়, সেই নিবেশনের প্রকৃতি জানা না থাকলেও অপরিমিতিক পরীক্ষণের মাধ্যমে সম্ভাবনা নির্ণয় করা যায়। ঘ অপরিমিতিক পরীক্ষার মাধ্যমে ক্রমবোধক বা এবং নামীয় মাপকে পরিমাপকৃত তথ্যের নির্ভরশীলতা যাচাই করা যায়। আ বিভিন্ন সমগ্র হতে আলাদাভাবে সংগৃহীত নমুনার ক্ষেত্রে অপরিমাত্রিক পরীক্ষা ব্যবহার করা যায়। ও বলছে অপরিমাত্রিক পরীক্ষা তুলনামূলকভাবে পরামাত্রিক পরীক্ষার চেয়ে সহজ এবং জটিলতম। দেখেন কথাটা বলছে যে সুবিধাগুলো কি বলছে যে যদি নমুনার আকার ৬ এর কম বা ৬ হয় সেক্ষেত্রে অনুমান যাচাইয়ের একমাত্র পদ্ধতি হলো অপরিমাত্রিক পরীক্ষা। নিবেশনগুলো থেকে নমুনা সংগ্রহ করা হবে, সেই নিবেশনের প্রকৃতি যদি জানা না থাকে, সেক্ষেত্রে অপরিমিতিক পরীক্ষার মাধ্যমে এর সম্ভাবনা নির্ণয় করা যায়। এই পরীক্ষার মাধ্যমে ক্রমবোধক এবং নামীয় মাপকে পরিমাপকৃত তথ্যের নির্ভরশীলতা যাচাই করা যায়। এই তথ্য বিভিন্ন সমগ্র হতে আলাদাভাবে সংগৃহীত নমুনার ক্ষেত্রে এই পরীক্ষা ব্যবহার করা যায়। এটা তুলনামূলক সহজ এবং জটিলতম। অপরিমাত্রিক পরীক্ষার অসুবিধাসমূহ। যেসব তথ্যে পরামাত্রিক পরিসাংখ্যিক মডেলের সকল বৈশিষ্ট্য বিদ্যমান, সেক্ষেত্রে অপরামাত্রিক পরীক্ষা ব্যবহার করলে তথ্যের অপচয় হবে। এক্ষেত্রে পরামাত্রিক পরীক্ষার চেয়ে অপরিমাত্রিক কম শক্তি সম্পন্ন। অর্থাৎ যে সকল তথ্যে পরামাত্রিক পরিসাংখ্যিক মডেলের সকল বৈশিষ্ট্য বিদ্যমান, সেক্ষেত্রে অপরিমাত্রিক পরীক্ষা ব্যবহার করা আসলে উচিত হবে না। কারণ এটা অপচয় মাত্র হবে এবং এর শক্তি পরামাত্রিক পরীক্ষার চেয়ে কম। অপরিমাত্রিক পরীক্ষা সুষম নয়। সংযোজন সম্পর্কে একটি বিশেষ ধারণা ছাড়া অপরামাত্রিক পরীক্ষার ক্ষেত্রে ভেদাঙ্ক বিশ্লেষণের জন্য সংযোগ ফল পরিমাপ করা যায় না। অপরিমাত্রিক পরীক্ষা সাধারণত আচরণ বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিধায় পরিসংখ্যানে এর ব্যবহার সীমিত। হলো অসুবিধাগুলো। অপরিমাত্রিক পরীক্ষার ব্যবহার। এই পরীক্ষার বহুল ব্যবহার রয়েছে। এগুলোর মধ্যে নিচে হলো যুগল নমুনার পার্থক্যের চিহ্ন জানা থাকলে অপরিমাত্রিক পরীক্ষা ব্যবহার করা হয়। ২ বা ততোধিক অনপেক্ষ নমুনা একই সমগ্র পথে নেওয়া হয়েছে কিনা যাচাই করার জন্য এই পরীক্ষা ব্যবহার করা হয়। কোনো পরীক্ষণের নমুনা দৈবচরিত কিনা তা যাচাইয়ের ক্ষেত্রে এই পরীক্ষা ব্যবহার করা হয়। ২ টি চলকের মধ্যেকার সম্পর্ক পরীক্ষা যাচাইয়ে এটা ব্যবহার করা হয়। সাধারণত সমগ্রকের কোনো বৈশিষ্ট্য বা পরামিতির উপরে অনুমান ব্যতীত অন্য কোনো বিষয়ে অনুমান যাচাইয়ের অপরিমাত্রিক পরীক্ষা ব্যবহার করা হয়। এই কয়টা বিষয় হলো অপরিমাত্রিক পরীক্ষার ব্যবহার। যদি প্রশ্ন আসে অপরিমাত্রিক পরীক্ষার ব্যবহারগুলো আ লিখুন। তাহলে আপনারা এই কয়েকটা ধাপ দিলেই আ আপনাদের জন্য আ আপনাদের জন্য ইয়ে হবে আরকি। গেল ৭.১, ৭.২ হলো চিহ্ন ঘটিত পরীক্ষা। এই পরীক্ষা শেষে আপনি চিহ্ন ঘটিত পরীক্ষার সংজ্ঞা লিখতে পারবেন, চিহ্ন ঘটিত পরীক্ষা প্রয়োগ করতে পারবেন।
চিহ্ন ঘটিত পরীক্ষাগুলো আসলে কি কি? এই পদ্ধতির নামানুসারে বোঝা যায় এক্ষেত্রে সংখ্যাত্মক পরিমাপ ব্যবহার না করে বরং চিহ্ন অর্থাৎ যোগ বা বিয়োগ ব্যবহার করা হয়। যে সমস্ত গবেষণায় তথ্যকে সংখ্যাত্মকভাবে প্রকাশ করা যায় না, সেক্ষেত্রে এই পদ্ধতি খুবই উপযোগী। এই পরীক্ষায় সাধারণত সেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে তথ্য যুগলভাবে পর্যবেক্ষণ করা হয় এবং দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়। ধরি তুলনাধীন দুটি চলক এ এবং বি এবং তাদের পরিমাপের প্রতীক এক্স এবং ওয়াই। এক্ষেত্রে n সংখ্যক জোড়া মান বিবেচনা করা হলে পর্যবেক্ষণ হবে x1 y1 into x2 y2, হ্যাঁ, আপ টু xn yn, এবং এদের যদি পার্থক্য নির্ণয় করি তাহলে পার্থক্য হবে x1 minus y1 into x2 minus y2 up to xn minus yn। তাহলে চিহ্ন ঘটিত পরীক্ষা হলো যেখানে চিহ্ন ব্যবহার করে পরীক্ষা গ্রহণ করা হয়, সেটাই হলো আসলে চিহ্ন ঘটিত পরীক্ষা। চিহ্ন ঘটিত পরীক্ষার ভিত্তি। চিহ্ন ঘটিত পরীক্ষার ভিত্তি হলো পার্থক্যগুলোর চিহ্নসমূহ। যদি জোড়াটি সমযোগী হয় তাহলে পার্থক্য হবে শূন্য। শূন্য পার্থক্য বিশিষ্ট জোড়াগুলোকে গণনা হতে বাদ দিতে হয় এবং সেই অনুসারে নমুনার আকার অর্থাৎ n হ্রাস পায়। যদি নমুনার আকার ছোট হয় তাহলে দ্বিপদী বিন্যাসের সাহায্যে সম্ভাবনা নির্ণয় করা হয়। এক্ষেত্রে নাস্তি অনুপাত H0:π=½ যদি ধনাত্মক চিহ্নযুক্ত জোড়ের সংখ্যা r এবং পাই গুরুত্বের স্তর। এখানে n, r এবং পাই এর ভিত্তিতে দ্বিপদী বিন্যাসের সাহায্যে সম্ভাবনা নির্ণয় করা হয়। তাহলে চিহ্ন ঘটিত পরীক্ষার ভিত্তি হলো যে পার্থক্যগুলোর চিহ্নই হলো আসলে চিহ্ন ঘটিত পরীক্ষার ভিত্তি। যদি জোড়াটি সমযোগী হয় এবং পার্থক্য শূন্য হয়, যদি জোড়াটি সমযোগী হয় তাহলে পার্থক্য হবে শূন্য এবং শূন্য পার্থক্য বিশিষ্ট জোড়াগুলোকে গণনা থেকে বাদ দিতে হবে এবং নমুনার আকার, সেক্ষেত্রে নমুনার আকারগুলো হ্রাস পাবে। যদি নমুনার আকার ছোট হয় তাহলে দ্বিপদী বিন্যাসের সাহায্যে সম্ভাবনা নির্ণয় করা হয়। সিদ্ধান্ত দুই প্রকার: এক দিক বিশিষ্ট এবং দুই দিক বিশিষ্ট। আপনারা কোনো কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না এখন? হ্যালো হ্যালো, এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে স্যার? মিউট হয়ে গেছিল। জি স্যার। যদি নমুনার আকার বড়
যদি নমুনার আকার বড় হয় সেক্ষেত্রে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে জেড টেক্সটের মাধ্যমে অনুমান যাচাই করা হয় এবং মধ্যমার পরীক্ষা করা হয়। কিভাবে সেটার যে এক সূত্র দেয়া আছে দেখেন, যে জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইড বাই ডেল্টা। হ্যালো হ্যালো ভাই আপনার ভিডিও অফ করেন, প্লাস হলো আপনি মিউট করেন। আপনারা নিজেরা মিউট করছেন, যে একজন সর্দি ঝাড়ছেন, নাক ঝাড়ছেন, সমস্ত এগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে। ভাই আপনি মিউট করেন এবং আপনার ভিডিওটা বন্ধ করেন। হ্যালো, হ্যাঁ, সূত্রটা বলছে যে নমুনার আকার যদি বড় হয় সেক্ষেত্রে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে জেড টেক্সের মাধ্যমে অনুমান যাচাই করা হয় এবং মধ্যমার পরীক্ষা করা হয়। সূত্রটা বলছে জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইড বাই ডেল্টা। এখানে মিউ ইজ ইকুয়াল টু এন আর, অর্থাৎ এন সংখ্যক তথ্যের ক্ষেত্রে পাই এন ইজ ইকুয়াল টু, এটাকে বলা হচ্ছে এন বাই টু। আমরা এন বাই টু কেন বলবো দেখেন, আমরা আগের যেতে যাই। দুই দিক বিশিষ্ট পরীক্ষায় আলফা ডিভাইডেড হবে আলফা ডিভাইড বাই টু, সেই কারণে এখানে টু ইউজ করা হয়েছে। এবং ডেল্টার মান হলো রুট ওভার এন আর ইন্টু ওয়ান মাইনাস আর। এটাকে ভাঙলে বের হয় এন হাফ ইন্টু হাফ এন বাই ফোর। এটা এন বাই ফোর বা এন রুট ওভার এন ডিভাইডেড বাই টু। এই যে চার থেকে যদি আমরা রুটটা তুলে নেই তাহলে দুই হয়। হ্যাঁ, এটাকে ভেঙে আমরা করছি এক্স মাইনাস এন বাই টু ডিভাইড বাই রুট ওভার এন ডিভাইড বাই টু। কিভাবে আসলো, যে এটা ডেল্টা ইকুয়াল টু কিভাবে আসলো, এই যে ডেল্টা থেকে এখানে আসছে। আর মিউ এন বাই টু, মিউ ইকুয়াল টু এন বাই টু, এই যে মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন আসেন এটাকে যদি আমি ভাঙি তাহলে আসবে টু এক্স বাই এন, অর্থাৎ এটাকে দ্বিগুণ করলে হবে টু এক্স বাই এন ডিভাইড বাই টু। আর এই মানটা তো ঠিকই আছে। এটাকে লেখা যায় এইভাবে টু এক্স মাইনাস এন ডিভাইড বাই এন। এটাকে যদি ঘুরিয়ে দিই, হ্যাঁ, গুণ করে দিলে এই টু আর এই টুটা কেটে যায়। সেক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস এন ডিভাইড বাই রুট ওভার এন। তবে কন্টিনিউটি কারেকশন ব্যবহার করা হলে জেড ইজ ইকুয়াল টু টু ইন্টু এক্স প্লাস মাইনাস 0.5 ইন্টু মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এন। এটাকে প্লাস মাইনাস টু এক্স, এটা যদি ভাঙি তাহলে বের হয়ে আসে টু এক্স প্লাস মাইনাস 2 দিয়ে 0.5 কে গুণ করলে 1 হবে মাইনাস এন ডিভাইড বাই রুট ওভার এন। যদি এক্স স্মলার দেন এন বাই টু হয় তাহলে প্লাস 1 হবে, এবং এক্স গ্রেটার দেন এন বাই টু হলে মাইনাস 1 ব্যবহার করতে হবে। তাহলে কখন আমরা এই সূত্রটার ক্ষেত্রে কখন আমরা প্লাস অথবা মাইনাস ব্যবহার করবো সেটা তথ্য দেওয়া আছে। যদি এক্স স্মলার দেন এন বাই টু হয় তাহলে প্লাস ব্যবহার করবো, এবং এক্স গ্রেটার দেন এন বাই টু হলে মাইনাস ব্যবহার করবো। একটা উদাহরণের মাধ্যমে সমস্যা দেয়া আছে। উদাহরণটা দেখেন, বলছে যে একটি প্রতিষ্ঠানে 17 যারা কর্মচারীকে বাছাই করা হলো। প্রত্যেক জোড়ার একজনকে প্রথম পদ্ধতিতে এবং অপরজনকে দ্বিতীয় পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হলো, এবং প্রশিক্ষণ শেষে পরীক্ষা নেওয়া হলো। পরীক্ষার ফলাফল নিচে প্রদত্ত হলো। তাহলে প্রথমে 17 জন একটা প্রতিষ্ঠানে 17 জন কর্মচারীকে বাছাই করে প্রত্যেক জোড়ার একজনকে প্রথম পদ্ধতি এবং অপরজনকে দ্বিতীয় পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হলো। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় ফলাফলটা এরকম। জোড়া বলা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ। একে প্রথম পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে দ্বিতীয় পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুইটা পদ্ধতিতে প্রশিক্ষণের ফলাফল এভাবে, প্রতিজনের দুইটা পদ্ধতি প্রশিক্ষণের ফলাফল এরকম আছে। প্রশ্নটা হচ্ছে যে চিহ্ন ঘটিত পরীক্ষা ব্যবহার করে পদ্ধতি দুটি বলছে পদ্ধতি দুটি সমান কার্যকরী, প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি অপেক্ষা অধিক কার্যকরী কিনা 5% তাৎপর্য স্তরে পরীক্ষা করে।
সমাধান নাস্তি অনুমান এইচ পাই ইকুয়াল টু 0.05 অর্থাৎ 5% যেহেতু তাৎপর্য স্তরে পরীক্ষা করতে বলছে পাই ইকুয়াল টু 0.5 অর্থাৎ পদ্ধতিটি সমান কার্যকর হবে। বিকল্প অনুমান এইচ এ ইজ টু পাই নট ইজ ইকুয়াল টু 0.05 অর্থাৎ পদ্ধতিটি সমান কার্যকরী নয়। অর্থাৎ এই পদ্ধতিটি যদি সমান কার্যকরী অর্থাৎ কার্যকরী এবং পদ্ধতির সমান কিনা এই দুইটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। ধরি প্রথম পদ্ধতির ফলাফল x1 এবং দ্বিতীয় পদ্ধতির ফলাফল x2, অতএব ফলাফলের মধ্যকার পার্থক্য x1 মাইনাস x2 দেয়া হলো। তাহলে এটা থেকে এটার পার্থক্য কত? 2, এটা থেকে এটার পার্থক্য 0, এটা থেকে এটার পার্থক্য 2, এটা থেকে এটার পার্থক্য 3, হ্যাঁ, এরকম করে পার্থক্যগুলো করা হয়েছে। যেহেতু 17 জোড়া তথ্যের পার্থক্যের মধ্যে 11টি ধনাত্মক এবং 3টি শূন্য, তাহলে এখানে আমাদের কত ছিল? 17টা ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 অর্থাৎ এই যে এখানে প্রশ্নেই বলা আছে যে 17 জন কর্মী এবং এদেরকে দুইটা পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি ফলাফলের মধ্যকার পার্থক্য বের করে নিতে হবে। ফলাফলের মধ্যকার পার্থক্য বলতে প্রথম পদ্ধতির পার্থক্য এর ক্ষেত্রে কর্মচারীর ক্ষেত্রে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির পার্থক্য হলো 2, বি কর্মচারীর ক্ষেত্রে পার্থক্য হলো 0, সি কর্মচারীর ক্ষেত্রে পার্থক্য 2, ডি এর ক্ষেত্রে পার্থক্য 3। হ্যাঁ, এইরকম করে আমাদের সমস্ত পার্থক্যগুলো বের করে নিতে হবে। 0 থাকলে 0, নেগেটিভ থাকলে নেগেটিভ, পজিটিভ থাকলে পজিটিভ বসাতে হবে এবং আমাদের এটার উপরে একটা তথ্য যাচাই করতে হবে যে যেহেতু 17 জোড়া তথ্যের পার্থক্যের মধ্যে 11টি ধনাত্মক আসছে 11টা 1 2 3 4 5 6 7 8 আচ্ছা শূন্য বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ধনাত্মক এবং 3টি শূন্য। ঠিক আছে? তাহলে ধনাত্মক গুলো হবে r = 11 এবং বলছে যে শূন্য হলে শূন্যগুলো বাদ দিতে হবে। কোথায়? তো এই যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছি দেখেন। আবার যাই বৈশিষ্ট্য। চিহ্নিত পরীক্ষার ভিত্তিগুলো হলো পার্থক্য চিহ্ন সহ যদি জোড়াটি সমযোগী হয় তাহলে পার্থক্য হবে 0, শূন্য পার্থক্য বিশিষ্ট জোড়াগুলোকে গণনাতে বাদ দিতে হয়। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বৈশিষ্ট্য ভিত্তিটা থেকে আমরা যাই। তাহলে 17 দ্বারা পার্থক্যের মধ্যে 11টি ধনাত্মক এবং 3টি শূন্য। তাহলে r = 11, n = 17 - 3 = 14। তাহলে r এর মান এবং n এর মান আমরা পেয়ে গেছি। আসি দ্বিপদী বিন্যাসের সাহায্যে উপরের সমস্যার সম্ভাবনা হলো p x > 11। তাহলে হবে 14 কোথা থেকে পেলাম? 17 থেকে 3টা শূন্য আমাদের 3টা 0 ছিল 3টা বাদ দিয়ে 14 হয়। আর আমাদের ধনাত্মক সংখ্যা হলো 11টা। 14C11 into 0.05 to the power 11 into 0.05 to the power 3 plus 14C12 0.5 12 0.5 square 14C13 0.5 13 0.5 1 14C14 0.5 to the power 14 0.5 to the power 0 যদি আমি পারমুটেশন কম্বিনেশন করি তাহলে আমাদের এই মানগুলো বের হবে এটা থেকে এটা ক্যালকুলেশন করলেই বের হয়ে আসবে। আমরা এর আগে যে পারমুটেশন কম্বিনেশনের সম্ভাবনার ইয়াতে আমরা এটা ব্যবহার করেছিলাম। আমাদের মান আসলো 0.0287 যেহেতু h পাই নট ইজ ইকুয়াল টু 0.5 অর্থাৎ পরীক্ষাটি 2 দিক বিশিষ্ট। তাহলে এটা যদি 0.5 এর সমান বা 0.5 হতো তাহলে এটা এক দিক বিশিষ্ট পরীক্ষা হতো। যেহেতু এটা পরীক্ষাটি 0.5 নয় সেক্ষেত্রে এটা হলো 2 দিক বিশিষ্ট পরীক্ষা। গুরুত্বের স্তর আলফা = 5% কে ভাঙলে 0.05 আসে। আলফা/2 =
0.05 ডিভাইড বাই 2 এটাকে ভাঙলে 0.025 আমরা কেন এটাকে দুই দিক বিশিষ্ট পরীক্ষা বলছি? যেহেতু আমাদের এই মানটা 0.5 এর সমান নয়, এটা 0.5 এর চেয়ে কম, সেই কারণে এটাকে দুই দিক বিশিষ্ট পরীক্ষা বলা হচ্ছে। দুই দিক বিশিষ্ট পরীক্ষার আলফা বাই 2 ব্যবহার করা হবে। কারণ হলো দেখি আপনাদের দেখিয়ে আসি আবার। যে দুই দিক বিশিষ্ট পরীক্ষায় আলফা ডিভাইড বাই 2 ব্যবহার করতে হবে। এটা যদি পি এর চাইতে ছোট হয় তাহলে সেটা বর্জনীয় হবে। যেহেতু পি এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 11 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আলফা বাই 2 হয়, অতএব নাস্তিক অনুমান এক্স গ্রহণীয়, অর্থাৎ পদ্ধতির দুটি সমান কার্যকরী। এটা এটা যেহেতু 11 চেয়ে ছোট, সেক্ষেত্রে পদ্ধতির নাস্তিক অনুমান এক্স 0:π ইকুয়াল 0.5, অর্থাৎ প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি অপেক্ষা অধিক কার্যকরী নয়। বিকল্প অনুমান x for pi ইকুয়াল টু পাই গ্রেটার দেন পাই গ্রেটার দেন 0.5, অর্থাৎ প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি অপেক্ষা অধিক কার্যকরী। ক অংশ অনুসারে px গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 11 ইকুয়াল টু 0.0287, যে আমাদের মানটা বেরিয়েছিল। হ্যাঁ, যেহেতু h পাই গ্রেটার দেন 0.05, অর্থাৎ পরীক্ষাটি একদিক ডান দিক বিশিষ্ট। এটা কার সমান? 0.5 এর চেয়ে বড়। সেক্ষেত্রে আমাদের এটা একদিক বিশিষ্ট পরীক্ষা হবে। দেওয়া হচ্ছে গুরুত্বের স্তর আলফা ইজ ইকুয়াল টু 5%, অর্থাৎ 0.05 পি এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 11 স্মলার দেন ইজ ইকুয়াল টু আলফা। নাস্তিক অনুমান বর্জনীয় হবে, অর্থাৎ প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির চেয়ে অধিক কার্যকরী হবে। অর্থাৎ এই ক এর চেয়ে এই খ পরীক্ষাটা অধিক কার্যকরী হবে। আসেন 7.3 ম্যান হুইটনি ইউ পরীক্ষা। এই পাঠ শেষে আপনি ম্যান হুইটনি ইউ পরীক্ষার সংজ্ঞা বলতে পারবেন, ম্যান হুইটনি ইউ পরীক্ষা প্রয়োগ করতে পারবেন। ম্যান হুইটনি ইউ পরীক্ষার সংজ্ঞা: দুটি অনপেক্ষ নমুনার মধ্যকার পার্থক্য পরীক্ষা করার জন্য এবং দুটি নমুনা যে দুটি সমগ্র ক্ষেত্রে নেওয়া হয়েছে তাদের চলকের বিন্যাস একই কিনা পরীক্ষা করার জন্য সর্বপ্রথম ব্যবহৃত পরীক্ষা হলো ম্যান হুইটনি ইউ পরীক্ষা। উক্ত পরীক্ষার ধাপসমূহ: ধাপ নম্বর 1 বলছে দুটি নমুনার তথ্যগুলোকে একত্র করে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে ক্রমিক মান নির্ণয় করতে হবে। তাহলে এই পরীক্ষার পরীক্ষাটা কিভাবে শুরু করব? পরীক্ষার কতগুলো ধাপ আছে। ধাপের প্রথমটা হলো যে নমুনার তথ্যগুলোকে একত্র করে ছোট থেকে বড় ক্রম অনুসারে ক্রম অনুযায়ী সাজাতে হবে। 2 বলছে প্রত্যেক নমুনার ক্রমিক মান আলাদাভাবে উপস্থাপন করতে হবে, অথবা প্রত্যেক নমুনার ক্রমিক মানের সমষ্টি নির্ণয় করতে হবে। ধাপ 3 ম্যান হুইটনি ইউ নমুনার মান নির্ণয় করতে হবে। নমুনার মানের সূত্রটা হলো ইউ ইজ ইকুয়াল টু n1 ইন্টু n1 ইন্টু n2 প্লাস n1 ইন্টু n1 প্লাস 1 ডিভাইড বাই 2 মাইনাস r1। এখানে n1 হলো প্রথম নমুনার আকার, n2 হলো দ্বিতীয় নমুনার আকার, r হলো প্রথম নমুনার ক্রমিক মানের সমষ্টি। তাহলে এখান থেকে আমরা ম্যান হুইটনি ইউ নমুনার মানের মান নির্ণয় করতে পারবো। ধাপ 4 যদি প্রত্যেক নমুনার আকার কমপক্ষে 8 হয় তাহলে ইউ এর বিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হবে। অর্থাৎ প্রত্যেক নমুনার আকার যদি কমপক্ষে 8 হয় তাহলে ইউ এর বিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হবে। এক্ষেত্রে z ইজ ইকুয়াল টু ইউ মাইনাস মিউ ডিভাইড বাই ডেল্টা। মিউ হলো n1 ইন্টু n2 ডিভাইড বাই 2, ডেল্টা স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে সূত্রটা কিন্তু একটু ভুল আছে, এখানে আসলে ডেল্টা স্কয়ার হবে। হ্যাঁ, এখানে ডেল্টা স্কয়ার হবে। ডেল্টা স্কয়ার n1 ইন্টু n2 ইন্টু n1 প্লাস n2 প্লাস 1 ডিভাইড বাই 12 হলো সূত্র। ধাপ 4 ধাপ 5 সিদ্ধান্ত গ্রহণ।
একপার্শ্বিক পরীক্ষা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একপার্শ্বিক পরীক্ষা এবং দ্বিপার্শ্বিক পরীক্ষা দুইটা করতে হয়। ডান দিক বিশিষ্ট পরীক্ষায় জেড নির্ণীত যদি যদি স্মলার দেন মাইনাস জেড আলফা হয় তাহলে এইচটি বর্জনীয় হবে। বাম দিক বিশিষ্ট পরীক্ষায় জেড নির্ণীত যদি জেড গ্রেটার দেন জেড আলফা হয় তাহলে এইচ0 বর্জনীয় হবে। দ্বিপার্শ্বিক পরীক্ষার ক্ষেত্রে জেড নির্ণীত জেড নির্ণীত স্মলার দেন মাইনাস জেড আলফা পাই হয় অথবা জেড নির্ণীত গ্রেটার দেন জেড আলফা বাই 2 হয় তাহলে এইচ0 বর্জন। এটা হলো বাই কিন্তু বাই 2, আলফা ডিভাইডেড বাই 2, এটাও কিন্তু আলফা ডিভাইডেড বাই 2। হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে পড়ে বোঝানো হয়েছে। বলছে যে দুটি প্রতিষ্ঠান থেকে নির্বাচিত দুটি নমুনার দ্রব্যগুলোর শক্তি নিম্নরূপ। প্রতিষ্ঠান 1 এবং প্রতিষ্ঠান 2 এর দ্রব্যগুলোর শক্তি দেওয়া আছে। হ্যাঁ, এটি 18.3, 16.4, 22.7, 18.8, 17.8, 18.9, 23.5, 25.3, 16.1, 24.2 এবং প্রতিষ্ঠান 2 এর এই শক্তিগুলো এরকম দেওয়া আছে। দুটি নমুনার শক্তির মধ্যে পার্থক্য আছে কিনা 5% গুরুত্বের স্তরে পরীক্ষা করুন। 5% এর ক্ষেত্রে আমাদের বলছে যে সমান হবে। বলছে যে নস্তি অনুমান H0 দুটি নমুনার শক্তির মধ্যে পার্থক্য নেই। বিকল্প অনুমান H এ দুটি নমুনার শক্তির মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, প্রতিষ্ঠান দুটির শক্তির মধ্যে পার্থক্য আছে কিনা। হ্যাঁ, ম্যান হুইটনি এই পরীক্ষার মধ্যে অনুমান যাচাই। আচ্ছা, কি বলছে? প্রথম ধাপ নিম্নের নমুনাগুলো তথ্য একত্রে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে তথ্য প্রথম এটা তথ্য 10.7, 11.8 দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রতিষ্ঠান 1 এ 8 জন, প্রতিষ্ঠান 2 এ 8টি। এই 8 8 16টা হলো শক্তি। শক্তিগুলোকে মানের ক্রম অনুসারে সাজানো হয়েছে এখানে। সবচেয়ে ছোট আছে 10.7, তারপর 11.8, 12.6। হ্যাঁ, এইভাবে 18টাকে ক্রম অনুসারে সাজানো হয়েছে। প্রথম ধাপের কাজ শেষ। দ্বিতীয় ধাপে বলছে প্রত্যেক নমুনার ক্রমিক মান আলাদা আলাদাভাবে উপস্থাপন করে তাদের সমষ্টি বের করতে হবে। প্রতিষ্ঠান 1 এ প্রথম দ্রব্যটা ছিল ক্রমিক মান 12, তারপরে হলো 10, তারপরেরটা হলো 16। হ্যাঁ, কিভাবে পেলাম দেখাচ্ছি। 18.3 কত? 12 তে আছে। তারপরে 16.4 কততে আছে? 10 এ আছে। ঠিক আছে, এভাবে আমাদেরকে ক্রমিক মানগুলো সাজাতে হবে। তাহলে শক্তি অনুযায়ী ক্রমিক মানগুলো বসিয়ে মোট যোগফল করতে হবে। ঠিক এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই। এটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। আবার দেখাচ্ছি। এই প্রতিষ্ঠান আছে 12.6, 12.6 কোথায় আছে? এই 3 এ আছে। তারপর এটা হচ্ছে 14.1, 14 আছে 5 এ। 20.5, 20.5 আছে 15 এ। এভাবে আমাদের মানগুলো বসিয়ে এই মানের ক্রমিক মানগুলোর যোগফল করতে হবে। ক্রমিক মানের যোগফল হচ্ছে 106, এটা হলো 65। n1 হলো n1 = 8 এবং n2 = 10। তাদের ক্রমিক মানের সমষ্টি যথাক্রমে R1 106 এবং R2 হলো 65। এখানে প্রতিষ্ঠান 1 এ আছে 8টা শক্তি, প্রতিষ্ঠান 2 এ আছে হলো 10 শক্তি। হ্যাঁ, প্রতিষ্ঠান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, প্রতিষ্ঠান 2 এ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, ক্রমিক মানে n1 হলো 8, n2 হলো 10 এবং R1 হলো 106, R2 হলো 65। 3 ম্যান হুইটনি ইউ এর নমুনাজ মান। এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। U = n1 * n2, 8 * 10, n1 * n1 + 1, 8 * 8 + 1 / 2 মাইনাস R1 হলো 106। যদি ক্যালকুলেশন করি বের হয় 10।
ধাপ 4 যে আমরা জানি z equal to u minus mu divided by delta. mu আমরা জানি n1 into n2 divided by 2 আর delta is equal to তাহলে সেক্ষেত্রে মানটা বসে দিই n1 into n2 divided by 2 এর মান হলো 40 delta square is equal to n1 into n2 into n1 plus n1 n2 plus 1 divided by 12. 12টা কিন্তু এটা হলো শতসিদ্ধ মান 12 দিয়ে ভাগ করতে হবে মান বসিয়ে দিলে 11.25 যেহেতু ডেল্টা স্কয়ার এর মান এটা তাহলে ডেল্টা করতে গেলে এটাকে রুট করতে হবে হ্যাঁ রুট করতে গেলে তাহলে 126.67 এর রুট করলে 11.25 আসলে ডেল্টা স্কয়ার হ্যাঁ ডেল্টা স্কয়ার থেকে ডেল্টা বের করে নিতে হবে z is equal to 10 minus 14 40 divided by 11.25 কিভাবে পেলাম z এর মান আমরা সূত্রটা জানি 10 minus 10 কোথায় পেয়েছি 10 হলো এই যে আমাদের আগের মান বেরিয়েছে 40 হলো যে এটা থেকে মান বেরিয়েছে ডিভাইড বাই 11.25 আচ্ছা আবার আসি z আসলে কোথা থেকে z আসলে এটা দেখাই z হলো এই যে তাহলে এটা থেকে 10 থেকে 40 মাইনাস করে 11.2 দিয়ে ভাগ করলে -2.67 z এর নির্ণয় মান -2.67 তারপর এখানে গুরুত্বের স্তর আলফা 5% অর্থাৎ 0.05 যেহেতু পরীক্ষাটি দ্বিপাক্ষিক আলফা ডিভাইডেড বাই 0.05 ডিভাইডেড বাই 0.025 z এর তাত্ত্বিক মান প্লাস মাইনাস 1.96 যেহেতু z এর নির্ণীত মান ও তাত্ত্বিক মানদণ্ডের মধ্যে পার্থক্য নেই অতএব নাস্তি অনুপাত বর্জনীয় অর্থাৎ দুটি নমুনা শক্তির মধ্যে পার্থক্য রয়েছে আজকে এই পর্যন্তই থাক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস অনলাইন ক্লাস এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম স্যার সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার হ্যাঁ আছি ভালো স্যার আমাদের পরীক্ষা সম্পর্কে কিছু বলতে পারেন স্যার পরীক্ষার সময় ওয়াহিদুজ্জামান স্যারের সঙ্গে আপনারা একটু কথা বলে নিন হ্যাঁ ও জি স্যার ওয়াহিদুজ্জামান স্যার উনি ভালো উনি কোঅর্ডিনেটর তো আমাদের জি উনি